আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজ বাপ্পি তার মায়ের স্মৃতি বদ্ধ করে ফেলল। অর্থাৎ তার মা যে ঘরে বেডরুম ছিল, যেটা সেই রুমে তার মায়ের যত ফার্নিচার ছিল সব ওই ঘরে যতটা আর কি ধরে ততটা রাখার চেষ্টা করে তালাবদ্ধ দিয়ে নিচতলা ভাড়া দেওয়ার জন্য উপযোগী করে ফেললো। হ্যাঁ, তার ভাড়াটিয়া নাকি চলে আসবে, তাই সেই ঘরটা পরিষ্কার করছে। মায়ের ফার্নিচার এখন তার কাছে আবর্জনা স্বরূপ। সে এখন টাকা ইনকামের জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। আমি বুঝলাম না, বাপ্পি না বলে তার অগাধ সম্পত্তি তার বাবা রেখে গিয়েছে, তার মা রেখে গিয়েছে, তার নিজের একটা ব্যবসা আছে, ইউটিউবে লাখ লাখ টাকা ইনকাম করছে হাজব্যান্ড ওয়াইফ মিলে, তাহলে তার এই নিচতলাটা ভাড়া দিতেই হলো? তাও 1 বছর গেল না। দোতলার কটা রুম, সেই রুমে যখন আত্মীয় স্বজন আসে তখন থাকতে দেওয়ারই তো জায়গা হয় না। তাহলে নিচতলা যদি ভাড়া না দিয়ে মাঝে মাঝে সপ্তাহে একদিন পরিষ্কার করতো, তাহলে কি খুব বেশি মানে অসুবিধা হয়ে যেত? থাকতো নিচতলা। যখন আত্মীয় স্বজন আসতো, যখন নিশি ওই বাড়িতে আসতো, মায়ের স্মৃতিগুলা সে আঁকড়ে ধরতো, বাবা মায়ের গন্ধ পেত, আপন আপন মনে হতো। কিন্তু বাপ্পি পুরো বাড়িটাই পর করে দিল। অবশ্য নিশি যে খুব একটা মিস করে তার বাবা মাকে, সেটাও নয়। সে যতটুকু দেখায় ভিউ ধরার জন্য, যতটুকু দেখায় নাটকবাজি। কারণ তার মা মরার সময় সে ইচ্ছা করলে ছুটে আসতে পারতো। সেই তো ছেলে মেয়ে রেখে যখন ব্যাংকে মায়ের নগদ টাকা তুলতে যাবে, বাপের রেখে যাওয়া পেনশনের টাকা মার নামে ছিল, মা আবার নমিনি করে গিয়েছে 2 ছেলে মেয়ে, সেটা যখন তুলতে পারছিল না বাপ্পি, নিশিত তখন ঠিকই ছুটে এসছে টাকার লোভে, জমি জমা কোথায় আছে দেখার লোভে, মার কি আছে ভাগ বাটোয়ার করতে। সেক্ষেত্রে 2 বাচ্চা রেখে সে চলে আসছে। তাহলে কি পারতো না? মার যখন মৃত্যু হয়েছে তখন সে পারতো না ছুটে আসতে? অবশ্যই পারত। এটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না, শুধু আন্তরিকতার অভাব ছিল, ভালোবাসার অভাব ছিল। সে আসলে মন থেকে তার মা মারা গিয়েছে ভেবেছে এখন আর যে কে হবে, মাটি তো দিয়েই দিবে, খামাখা এখানে আমি ভিডিও করতে পারবো না। কারণ মরা বাড়িতে ভিডিও করার যেরকম বাপ্পি কয়েকদিন অফ রেখেছিল, 5-7 দিন, সেরকম তারও তো রাখতে হতো, সেও তো ওগুলা ভিডিও করতে পারতো না। তো মনে করেছে যে এখন যে আমার কোনো বেনিফিট হবে না, বরং টাকা নষ্ট হবে। মা চলে গিয়েছে, থাকো পর্যন্তই। কষ্ট যে হয়নি তা বলবো না, কিন্তু ওই যে ভিউ কামানোর যে ব্যবসা বর্তমানে প্রতিনিয়ত এসে এসে ওই মানে ঝুলি নিয়ে বসে গল্পের, সেটা আসলে নাটক এবং অভিনয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখবেন আজকে সে আবার তার মানে মায়ের কথা বলে সে একটু সিসকাদুনি দিল, কিন্তু তার আগে দেখলাম যে মাঝে ফোন দিল তিশা, গোল্ডেনের ওয়াচ ঘড়ি কিনবে। আমি বুঝি না তিশার এত শখ কোথা থেকে আসে। টাকাকে তিশা তেজপাতা মনে করছে। তিশার মামার বাড়ি, মানে কাজ, মামা তো বোন কাজ করতে ওর বাড়িতে ছুটে এসছে। ওর ওই চাচারা এখনো ভ্যান চালক, এখনো চাচারা ওর বাড়ি কাজ করে খায়। ওর বাবা এখনো মাথায় সবজি বিক্রি করে খায়। সেই মেয়ে যদি সোনার ঘড়ি 3-4 লাখ টাকা দিয়ে পড়ার জন্য মানে শখ জাগে, সেটাকে আপনি কিভাবে দেখবেন? ইউটিউবে এদের এতটাই বড়লোক বানিয়েছে যে এসব দেখে অনেক মানুষ মানে ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখে। তারা ফার্স্ট ক্লাস নাগরিক হতে চায় না, তারা ওই থার্ড ক্লাস ইউটিউবার হতে চায়। থার্ড ক্লাস নাগরিকের অধিকার নিয়ে এরা বাঁচতে চায়, কারণ টাকা আছে। এই জন্যই এরা ভবিষ্যৎ প্রজন্মকে ইউটিউবার হওয়ার জন্য প্রস্তুত করছে। ওই যে মরিয়মকে টিকটকার বানাচ্ছে, তানকে লেখাপড়ার উপর উদাসীন, তানকে দিয়ে ভিডিও করার চেষ্টা করায়, তানকে এখন প্রতিটা ভিডিওতে শো করানোর চেষ্টা করায়। কারণ ওর ফেস যত দেখাবে তত ও পরিচিত হবে, তত ওর ভিউয়ার্স হবে, ভবিষ্যৎ ইউটিউবার হওয়ার জন্য ওকে প্রস্তুত করানো হচ্ছে। এই যে ভিউয়ার্সদের সামনে ওকে পরিচিত করানো হচ্ছে, ঠিক যেমন মরিয়মকে করানো হয়। মরিয়মকে ওর মা যেভাবে লালন পালন করছে, এটা আসলে কোনো মায়ের পর্যায়ে যায় না। কিন্তু মরিয়ম খুব এনজয় করে, কারণ মরিয়মের বয়সটাই এমন। মরিয়ম এখন লেখাপড়া না করে এসব করতেই ভালোবাসবে। এটা আসলে ওর বয়সের দোষ, ওর দোষ নয়। কিন্তু ও যেটা চাচ্ছে, ওর বয়স যেটা চাচ্ছে, সেটাই ওর মা করাচ্ছে। একজন আদর্শ মা এটা করতে পারতো না, কিন্তু আদর্শবান এই সাবিনা মা
আদর্শবান মা সেই কথাই তো জানে না। সাবিনা জানে বাচ্চা হওয়া মানে খাওয়ানো, যেটা আমাদের মরিয়ম দেখলেই হাঁপসে পড়ে খাওয়ার জন্য। ও জানে মেয়েকে বিনোদন দেওয়া, মেয়েকে নিয়ে ভবিষ্যতে মেয়েকে নাচ গান এইসব শিক্ষা দেওয়া, যে ভবিষ্যৎ গড়ার জন্য যে লেখাপড়া দরকার, যে গাইড দরকার, সেটা একেবারে ব্যর্থই সাবিনা। হ্যাঁ বন্ধুরা, সাবিনা পুরোপুরি ব্যর্থ এই মরিয়মকে মানুষ করার জন্য। কিন্তু মরিয়মের এমন একটা বয়স, মরিয়মকে যদি আদালতে ওর বাবা তোলে, মরিয়মের বাবার উকিল যদি জিজ্ঞাসা করে তুমি কার কাছে থাকতে চাও, মরিয়ম অবশ্যই তার মার কথা বলবে। এই মুহূর্তে তার মার কথা বলাটাই স্বাভাবিক। স্বাভাবিক এই কারণে যে মরিয়ম এত বছর ধরে তার মার কাছে ছিল, তার বাবা ব্যর্থ হয়েছে তাকে মাঝে মাঝে তার কাছে এনে কিছুদিন রাখা, সপ্তাহে একদিন দেখা করা, মেয়ের সঙ্গে বসে বসে গল্প করা, আদর ভালোবাসা বোঝানো, এগুলা ওর বাবার বহু আগে, আরও 5-6 বছর আগে করা উচিত ছিল। সেটা করতে ব্যর্থ হওয়াতেই আজ ওর মার পুরোপুরি, ওর মার দখলেই মরিয়ম, ওর মার ক্যারেক্টার পুরোপুরি রপ্ত করেছে এই মরিয়ম। ওর বাবা যদি সেই প্রথম থেকে আন্তরিকতার সাথে মেয়েকে মাঝে মাঝে দেখার আবেদন করতো, 2-1 দিন কাছে রাখার জন্য আদালতের কাছে শরণাপন্ন হতো, অবশ্যই আন্তরিকতার সাথে আদালত সেটা বিবেচনা করতো। কিন্তু আমি বোধগম্য নয় কার মাধ্যমে কিভাবে সে কেস পরিচালনা করছে, তার লয়ার কেন আন্তরিকতার সাথে আদালতে আবেদন করতে পারেনি, বাবার কাছে মেয়ে মাঝে মাঝে থাকবে, এটা তো সিম্পল ব্যাপার, অহরহ করছে। কিন্তু কেন যে এখানে আন্তরিকতার অভাব ঘটলো, কোথায় এর ঘাটতি ছিল, কোথায় আদালতকে বোঝানো তার লয়ার অক্ষম হলো, আমি আজও বোধগম্য নয়। যাই হোক, সব কিছু মিলিয়ে মরিয়ম হলো একটা অন্ধকার জগতের দিকে এগিয়ে যাচ্ছে। মরিয়মের ভবিষ্যৎটা আসলে একটা তিরস্কারের পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তিশা পরিবারের দুটো আমাদের চোখের সামনে, যেটা হলো মরিয়ম এবং আবদিয়া, এই যে এদের বাবা মা ঠিকই বিয়ে করে যে যার জায়গায় সুখে সংসার করছে। আবদিয়ার ভবিষ্যৎ কী হবে জানি না, তবে মরিয়মকে এখনো পর্যন্ত যেখানে রেখে ওর মা যেভাবে মেয়েকে বড় করছে, সেভাবে এই মেয়ে ভবিষ্যৎটা, এই মেয়ের ফিউচারটা ওর মা গলা টিপে হত্যা করেছে। ওর মা ঠিকই সুখে আছে, ওর বাবাও ঠিকই সুখে আছে, মাঝখান থেকে সাফার করছে মরিয়ম। আর মাঝ থেকে মরিয়মকে দিয়ে ওর মা ডলার কামিয়ে নিচ্ছে। আরিফ এবং আরিফের বংশধর সেই ডলারে খাচ্ছে। অবশ্যই বলবো আরিফের বংশধর, কারণ আরিফের যে ছোট মেয়েটা হচ্ছে সে সম্পূর্ণ কিন্তু এই মরিয়মকে দেখানো টাকা দিয়ে ডলার কামিয়ে এই সাবিনা খাচ্ছে। সাবিনা এই মেয়েকে, অর্থাৎ ছোট মেয়েকে পালার জন্যই কিন্তু মরিয়মকে স্কুলে পাঠায় না। আমরা দেখেছি যে আরিফ প্রায় কিন্তু বলে মরিয়ম স্কুলে যায় না, কিন্তু সাবিনার কি কোনো পদক্ষেপ নেই নাকি সাবিনা মেয়ে পালার জন্য স্কুলে যেতে দেয় না? হয় প্রত্যেক বাচ্চাই বায়না করে যে আমি স্কুলে যাব না। আর সত্য কথা বলতে কি, মরিয়ম হলো একটু স্বাস্থ্যবান, তারপরে বয়সও তো ওর ক্লাস 3-তে পড়ার নয়। ও যখন ক্লাসে যায়, একদিন দেখেছিলাম ওর ক্লাসে সবার চাইতে বড় এই মরিয়ম। আর মরিয়ম বড় হওয়াতে ক্লাসে কারোর সাথে অ্যাডজাস্ট হতে চায় না, ইনসাল্ট হয়, ওর নিজের কাছে ছোট মনে হয়। আর এই জন্যই কিন্তু মরিয়ম উৎসাহিত নয় স্কুলে যাওয়ার জন্য, ওর হীনমানতার জন্য ও নিজেকে ঠিক স্কুলে যে সবার সঙ্গে মিশতে পারে না, বিধায় ঘরের মধ্যে থাকে, মার পিছ ঘুরে। আর মাও সেটাকে প্রশ্রয় দিয়ে গান নাচ ভিডিও করে ডলার কামাচ্ছে, সঙ্গে নিজের মেয়েটাকে, অর্থাৎ ছোট মেয়েটাকে পেলে পুষে এই মরিয়ম মানুষ করে দিচ্ছে। মরিয়ম তো এখন বোঝে না ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যতে কি হতে পারে, তার ভবিষ্যৎ কি, এসব যদি ভাবতো তাহলে কবে এই মার মুখে উষ্টা মেরে নিজের বাবার কাছে চলে যেত। যাই হোক বন্ধুরা, মরিয়মের পাঠ চুকিয়েই দিলাম আজ। আর এদিকে সাবিনাকে যে আমি সবসময় বলি ঠান্ডা বুদ্ধির মহিলা, ঠান্ডা মেজাজের মহিলা, কেন জানেন? এই যে আজকে যে ক্যাপশনটা সে লিখেছে যে আজকে ভাবিস শান্তি হবে, এত দিন তোরা থাকলি, খাইলি, ঘুরলি, ঘুমালি, ওই মহিলাকে তোরা চাকরের মতো খাটালি, চাকরের মতো তোরা তাকে পুরস্কৃত করলি, তাকে ওই যে বকশিস দিল তিশা যাবার সময়, সেই মহিলাকে শেষ পর্যন্ত গোটাটাও মারলো যে তাদের জন্য এই খুকি ঠিকঠাক এতদিন সংসার করতে পারেনি, তাই ভাবির এখন শান্তি। আর ওদিকে খুকি কি করেছে? খুকি চলে গিয়েছে সে পদ্মার পার ভাঙা দেখতে, সেজে গুজে 2 মেয়েকে একই ড্রেস পরিয়ে সে মনে হয়েছে যে সে মেলায় যাচ্ছে। সে আসলে পদ্মার পারে একটা মানে তিশাদের পরিবার, এই যে হাফ প্যান্ট পরা পরিবারটা পদ্মার পারে যে পর্যটক একটা স্থান বানিয়েছে, তারা ওখানে যে দেখলাম খুকি ফুচকা
ফুচকা খাচ্ছে, আরও ছেলে মেয়েদের কি কি যেন গজা মজা এটা ওটা কি বললো যেন, এসব কিনে দিচ্ছে মেলার মতো সে একটা ভাব। সেসব জায়গায় যাচ্ছে, আর কিছু ভিডিও করতে গিয়েছে, একটা বিল্ডিং পেয়েছে, সেই বিল্ডিংটা সবাই শো করে, সবার ওই যে সাদিয়া, তারপর আরেকটা ছেলে আছে মাসুদ, সবার ভিডিওতেই সেই বিল্ডিংটা দেখা যায়, সেটাও সে শো করেছে। আসলে সত্য কথা বলতে কি জানেন, এই খুকির বাড়ি বেশ দূরে, পদ্মার যে খুকি যেটা বলেছে যে এক নিঃশ্বাসে ওই পদ্মার পারে যাওয়া যায়, এটা কিন্তু ঠিক নয়। খুকির পদ্মার পারে হয় এক নিঃশ্বাসে যাওয়া যায় না, বেশ কিছুটা হেঁটে যায়, কিন্তু যেখান থেকে ভাঙন ধরেছে, যেখান থেকে ভাঙছে, সেটা কিন্তু খুকির থেকে বেশ দূরে। তাই তো তাদের বাড়িতে আনন্দ ফুর্তির কমতি ছিল না, খুকিরও ছিল না, খুকিরও কমতি দেখা যায়নি। আর এখন খুকি যেটা বলছে, এখন খুকি যেসব ভাব দেখাচ্ছে, সেটা হলো শুধুমাত্র ভিউদের সিম্পেথি পাওয়ার জন্য, ভিউদের তার কন্টেন্ট তৈরি করার জন্য সে এ ধরনের আলাপ করছে। খুকির বাসা বেশ দূরে, নদীর ভাঙন হয়তো বা আগে দূরে ছিল, এখন কাছাকাছি আসছে, কিন্তু খুকির বাড়ি পেতে হলে ভাঙন তার আগেই রোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ সরকার থেমে নেই, সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে পদ্মার এই ভাঙন রোধ করার জন্য। আজ দেখলাম যে বিয়াই বাড়ি থেকে এই যে তানজিলার লোভী শাশুড়ি, সে দাঁত বের বের করে কটা সেলোয়ার কামিজ পেয়েছে, কোন বেআইন কোনটা কোনটা দিয়েছে, এগুলা ঝাঁপি নিয়ে বসছে, সে দেখাচ্ছে এটা এটা দিয়েছে। সেখানে দেখলাম যে বলছে এবছর আর জামা কাপড় বানাতে হবে না। আসলে সত্য কথা বলতে কি, এই মহিলা তো আসলে এতগুলা জামা কাপড় কখনো এর আগে দেখেনি, সামর্থ্য হয়নি। এখন এই জামা কাপড় এতগুলা দেখে তার চোখ, তার দাঁত তো এমনিতেই বের হয়ে থাকে, মোটামুটি দাঁতের মাড়ি পর্যন্ত বের হয়ে সে খুব খুশি, সে খুব খুশি এতগুলা জামা কাপড় পেয়েছে। আর তারপরে ভিডিও করছে, ভিডিওতে তো আরও খুশি দেখাতে হবে। তো বন্ধুরা, তার শাশুড়ির আচরণগুলা এখন আসলেই যে লোভী, আসলেই যে একটা উদ্দেশ্যমূলকভাবে এই তানজিলাকে বিয়ে করেছে। তানজিলা যতই হেডলাইনে লিখুক মায়ের মতো শাশুড়ি পেয়েছে, তাই মেয়ে হয়ে থাকি, তুমি কখনো মেয়ে হতে পারবে না। তুমি যদি ইনকাম বন্ধ করে দাও, দেখনি নানাবাড়ি যে ইনকাম বা ভিডিও দেওয়া তোমার বন্ধ হয়ে গিয়েছিল বলে তোমার বর তাড়াহুড়ো করে নিয়ে চলে আসছে। তোমার বর এতটাই লোভী, মাকে একটা মোবাইল দিয়ে বলেছে রেগুলার কন্টেন্ট তৈরি করতে, রেগুলার ভিডিও ছাড়তে, তোমার মা পারুক আর না পারুক সে একটা ভিডিও নিয়ে বসে। তুমি মনে করো না যে সাক্ষী তোমার রূপ দেখে বিয়ে করেছে, তোমার এমন কোনো রূপ নাই, তা তো আমরা দেখতেই পেয়েছি। তোমার আসল রূপ কি, তুমি যেমনই হোক সেটা বড় কথা নয়, তুমি রূপবতী নাও, তুমি গুণবতীও নাও। তুমি গুণবতী যেটা, সেটা হলো ইউটিউবার। ইউটিউব যদি বন্ধ হয়ে যায়, চ্যানেল যদি বন্ধ হয়ে যায়, সাকিব তোমাকে উষ্টা মেরে ওই বাড়ি থেকে বের করবে। সাকিব তোমাকে শুধুমাত্র ভালোবেসে, তোমাকে যে পিৎজা খাওয়ায়, তোমাকে নিয়ে যে ভিডিও করে, তোমাকে নিয়ে ঘুরতে যায়, তোমার সঙ্গে হাসি মুখে কথা বলে, শুধুমাত্র ইউটিউবের চ্যানেলের জন্য, ইউটিউবের টাকার জন্য, তোমার টাকার জন্য সাকিব তোমার পিস পিস ঘুরে তোমাকে তোমার শাশুড়ি মেয়ের মতো দেখে, মেয়ে মেয়ে বলে আদর করে। তোমার শাশুড়ি বলছিল যে, তুমি বলছিলে আমার ছেলে সারাক্ষণ তার দাদির কাছে থাকে, আমার কাছে কতক্ষণ থাকে, এটা সাকিব বলে। তুমি পারবা না, তুমি পারবা না, মা ছাড়া তার ভরসা হয় না। মা বলে যে ছেলেকে মানুষ করবে তার দাদি। সাকিব তো জানে তুমি অকর্মার ঢেকে, তোমার যে বয়স অল্প সেটা নয়। তোমার শাশুড়ি তোমাকে বয়স অল্প কেমনে বলে, আর তুমি নাকি বাচ্চা কোলে নিতে পারোনি। তাহলে তাবিয়াকে যে আমরা দেখলাম তুমিই মানুষ করেছো, তুমিই তাবিয়ার সব দায়িত্ব পালন করেছো, ঠিক যেমন তোমার এই ছেলে মানুষ করছে তার দাদি, ঠিক এমনিভাবে তাবিয়াকে তুমি মানুষ করেছো। আর এখন ঢং করো যে ছোট্ট ছোট্ট হাত পা তুমি নিতে পারো না কোলে, তাই তুমি তেমন একটা নেও না, আগে নিতেই পারতা না। এসব ঢং বাদ দাও, লোকে জানে তোমার চেহারা কি, কোত্থেকে তুমি উঠে আসছো, কোত্থেকে তুমি ফিল্টার মেরে আজ মুটুসুটু হয়ে মিমের ডুপ্লিকেট কপি পারুল খালার মেয়ের মতো তোমাকে লাগে। ফিল্টার মেরে ফর্সা হলেই তো লোকে বোঝে মানে তোমার চেহারা সুন্দর, এটা তো নয়। তোমাকে দেখা যায় পারুল খালাকে ফিল্টার মেরে, আর তোমাকে ফিল্টার মেরে এক জায়গায় যখন দেখা যায়, মনে হয় যেন পারুল খালার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে। আর ফিল্টার ছাড়া তো পুরাই পারুল খালা আর মিমের চেহারা তো জানোই কিভাবে দর্শকরা ধুয়ে দেয়, আর তোমার চেহারা নিয়েও তো ধুয়ে দিয়েছে। তাই ওই চেহারায় রূপবানের পাঠ করো না, ওই চেহারায় এসব গল্প দিও না বন্ধুরা।
তো চলে যাওয়া যাক এবার শেষ ধোলাইটা তিশাকে দিয়ে। তিশা কি করেছে, নিজের মামাতো বোনকে কাজে এনেছে। খুব ভালো কথা, আনতেই পারে, কারণ তিশার বাবার বাড়ি তিশার মামার বাড়ির অবস্থা খুবই করুণ। তিশারা একটু ইউটিউব করে যাতে উঠেছে, টাকার মুখ দেখেছে, তো তাদের তিশার দরকার একটা প্রাইভেট সেক্রেটারি কাজ করার জন্য। আর ওই মেয়েটা অসহায়, শুনলাম ওই মেয়েটা নাকি বেশ বয়স হয়েছে, বিয়েও হয়েছিল, বাট বিয়েটা টেকেনি কোনো কারণে। যাই হোক, এটা তো তোমাদের কোনো ব্যাপার না, তোমরা তো মানে এখন দেখছি বাবার বাড়ি যেরকম প্রত্যেকে 2-3টা করে বিয়ে, মামা বাড়িরও সেই অবস্থা। তো যাই হোক, বিয়েটা টেকেনি, তোমার বাসায় আসছে, তুমি তাকে দিয়ে যেসব ভিডিও তৈরি করছো, সে পা রিল্যাক্সে বসছে, সে গ্রামের মেয়ে, সে জানে না ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে, কেমন দেখা যাবে না যাবে, এসব কিন্তু সেন্স তার কাজ এখনো করেনি। মেয়েটা একেবারে অচপাড়া গায়ের মেয়ে, তেমন কিছুই বোঝে না, সে কেবল শিখছে তোমার এখানে এসে, কেবল ভিডিও ধরা শিখছে, যেটা তুমি ভিডিও ধরাও তাকে দিয়ে, কাজ শিখছে, ভর্তা বানানো শিখছে, আস্তে আস্তে শিখবে। সেই মেয়েকে তুমি ইউজ করছো, সেই মেয়েটা পা যেন তেনভাবে বসেছে, রিল্যাক্সে বসছে, খেতে বসছে, সেই ছবিটা সেই ভিডিওটা তোমার কি দেওয়া উচিত হয়েছে? তুমি তাকে খাবার সম্বন্ধে জিজ্ঞাসা করছো এটা ওটা, আর মেয়েটা কিছু না বুঝেই সেই মানে রাফভাবে বসে সে খাচ্ছে আর উত্তর দিচ্ছে। এই ধরনের মানে ইউজ করা, কাজের লোক হোক আর যাই হোক, বন্ধ করো। মেয়েটার বয়সও বেশি নয়, দেখলাম যতটুকু, মেয়েটার বয়স বেশি নয়, মেয়েটার ভবিষ্যৎ আছে, এমনও তো হতে পারে মেয়েটা ভবিষ্যতে বিয়ে হতে পারে, সেখানে তাকে এইসব ভিডিও দেখে গালমন্দ করলো, এরকম আচরণ দেখে যা তা বললো, তাই মেয়েটার এসব ভিডিও করা তিশার একদম উচিত নয়। তার উপর তো মামাতো বোন, অন্য কিছু তো বাদই দিলাম, মামাতো বোনের ইজ্জত মানেই নিজের বোনের মতোই, আমি তো তাই মনে করছি। আপনারা কি মনে করছেন ভিউয়ার্স জানাবেন। মামাতো বোন নিজের বোনের মতো, তাকে ইজ্জত দিলে নিজের ইজ্জত, তার ইজ্জত মানে আমার ইজ্জত। তাকে আমরা হতে পারে সে, তোমরা আজ বড়লোক হয়েছো, ইউটিউবের টাকা দিয়ে তোমাদের টাকা হয়েছে, তাই বলেছি তোমরা গড়াই ধরবে না। মামা বাড়ির আত্মীয় স্বজন, চাচা বাড়ির আত্মীয় স্বজন, তাদেরকে এনে একেবারে কাজের বুয়ার মতোই রাখবে, কাজের বুয়ার মতো তাদেরকে ইউজ করবে, তাদেরকে অর্ডার করবে, এটা ঠিক নয়। অনেক ফ্যামিলিতেই আছে যে তাদের টাকা আছে, বংশে কারোর টাকা নেই, আত্মীয় স্বজন হয়, সেখান থেকে কাউকে নিয়ে আসে, অসহায় কাউকে নিয়ে আসে, কিন্তু নিজের পরিবারের মতোই সদস্য করে রাখে। একসাথে তারা খাচ্ছে, একসাথে ঘুমাচ্ছে, একই জামা কাপড় পরছে, একই অধিকার নিয়ে সেই বাড়িতে চলছে। শুধুমাত্র তাদেরকে বলা হয় যে আমার বাচ্চাটাকে একটু দেখাশোনা করিস, আমার কাজে হালকা পাতলা হেল্প করিস। বাড়ির বোনেরা থাকলে যেমন বোনকে হেল্প করে, ঠিক ওরকম। তো সেও নিশ্চয়ই জানে যে আমাকে কেন নিয়ে আসছে কাজের জন্য, তাকেও অর্ডার করার লাগে না, সেও পিস পিস করে যে ঘরের কাজ করার জন্যই তো আমাকে এখানে রাখা হয়েছে। তাই আমি তিশাকে বলবো যে বোনটাকে বোনের মর্যাদা দিয়ে রাখো, তোমারই ভবিষ্যৎ হবে। আর তোমার যে হাজবেন্ড আছে তার থেকে যতটা পারো দূরে রাখো, কারণ মেয়েটার বয়স পড়ে আছে, মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করা ঠিক হবে না। রদ দেখা আর কলা বেচা যেন না হয়। তুমি যদি মনে করো যে বোনটা অসহায় আর আমিও পদ্মার পরে বারবার ছুটে যেতে পারছি না, আবার বাপ্পি কোথায় ছোক 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 করে বেড়ায়, তাই ছোক ছোক মেটানোর জন্য বোনটাকে নিয়ে তাহলে কিন্তু আজ হোক কাল হোক কথা কিন্তু গোপন থাকে না, বুঝতেই পারছো। তোমার ইতিহাস পর্যন্ত মানুষ টেনে নিয়ে আসছে অনলাইনে যখন আসছো, এবং কেউ পার পায়নি। অনলাইনে কোনো জিনিস যারা অনলাইনে কাজ করে তাদের ইতিহাস কিন্তু চাপা থাকে না। তাই বলবো সাবধান হয়ে যাও, যদি বোনকে এনে রাখো বোনের মতো করেই রাখার চেষ্টা করো। আর বাপ্পিকে কি বলবো, বাপ্পি তো মার স্মৃতি, সে কি করলো, মার স্মৃতি সে বন্ধ করে তার একটা প্রথম জীবনের আলমারি ছিল, সেটা সে দোতলায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথম জীবনের সংসার করার স্মৃতি কিন্তু সে বদ্ধ করেনি, সেটা তার দোতলায় স্থান পেয়েছে। কিন্তু মাছ সেগুন কাঠের ফার্নিচার তার কাছে মূল্যহীন, সেগুলা সে কি করলো, বদ্ধ ঘরে দিয়ে তালা আটকে ভাড়াটিয়া বাসা তুলে দিল। তো ভালো, আমরাও দেখতে থাকি নাটক, পরবর্তীতে কি হয়, কি হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।